তুই এখানে কি করছিস কৃষ্ণকলি? তোর জ্বালায় আমি কোনো জায়গাতে একটু শান্তি পাই না। ভেবেছিলাম এই রাজবাড়ির পুকুরের মৃদু হাওয়াটা একটু অনুভব করব, কিন্তু তোর মতো একটা কালো রাজকুমারী এখানে দাঁড়িয়ে আছিস, এটা দেখেই মনটা ভরে গেল। আমি আবার কি করলাম চন্দ্রকলি? আমি তোমার যমজ বোন। আমার সাথে তুমি সবসময় কেন এরূপ আচরণ করো? আমিও তো মাত্রই পুকুর ঘাটে এলাম। চলো না, দুজন যমজ বোন মিলে একসাথেই হাওয়া খাই আর একটু সুখ দুঃখের গল্প করি। আমার এত শখ নেই তোমার মতো কালো রাজকুমারীর সংস্পর্শে এলে আমিও কালো হয়ে যেতে পারি। একটা কথা মনে রাখবে, যে যার সাথে মেশে সে তার মতোই প্রায় হয়ে যায়। আমার এই অত সুন্দর রূপ আমি সব থেকে বেশি ভালোবাসি, তাই তোর থেকে আমি দূরে থাকবো। হ্যাঁ, আমি মানছি যে আমি কালো দেখতে, কিন্তু তুমিও যেমন রাজকুমারী আমিও তেমনই রাজকুমারী, তাই আমার আর তোমার মধ্যে কোনো তফাৎ নেই। কি এত বড় কথা! আমার আর তোর মধ্যে পার্থক্য নেই কোনো? তুই আমার বোন হতে পারিস, কিন্তু তোর আমার মধ্যে সব থেকে বড় পার্থক্য হচ্ছে তুই কালো আর আমি সুন্দরী। আর আমার রূপের চর্চা শুধু এই রাজ্যে নয়, পুরো পৃথিবী জুড়ে। তুই এই ঘাটে যখন একবার চলে এসেছিস আর আমি দেখেও নিয়েছি, তাই এই ঘাট আমি ত্যাগ করলাম। চন্দ্রকলি, আমি কি এতটাই ঘৃণিত যে আমি যেখানে যাই সেই জায়গাটাকে তুমি ত্যাগ করো? আমি তোমার জন্য প্রাসাদের একটি কোণেই থাকি। সেই কথাটা তুই পিতার সাথেই বলিস। আমি পিতার সাথেই সব বোঝ পরামর্শ করে তারপর তোকে ধরবো। মহারাজ, কৃষ্ণকলি আর চন্দ্রকলির ঝগড়া বিবাদ দিনকে দিন বেড়েই চলেছে। আপনি কিছু বলছেন না কেন? এইভাবে চলতে থাকলে তো প্রজারা আমাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তা কেমন বিশ্বাস হারাবে রানী, বলো তো শুনি? তোমার উদর থেকে একটা সুন্দরী আর একটা কালো মেয়ে কি করে বের হলো, সেটার জবাব আমি শুনতে চাচ্ছি। রাজকন্যা চন্দ্রকলিকে আমি অধিকতর বেশি ভালোবাসি, কারণ সে আমার মতো হয়েছে। আর কৃষ্ণকলি, সে কার মতো হয়েছে? মহারাজ, আপনি এরূপ কথা কি করে বলতে পারেন আমাকে? এই সব কিছুই বিধাতার নির্দেশেই হয়েছে, আর আপনি এরূপ কথা বললে বিধাতাকে অপমান করা হবে। আশা করি আপনি এরূপ কথা আর কোনো দিন বলবেন না। আমি চিরদিনই বলে যাব, ওই কৃষ্ণকলিকে আমি একদম দেখতে পারি না। সে রাজকুমারী হবার কোনো যোগ্যতাই রাখে না। রাজকুমারী যদি হবার কেউ যোগ্য থাকে, সেটা চন্দ্রকলির আছে। সে যেমন সুন্দরী, তার সুনাম এই রাজ্য জুড়ে রয়েছে। আপনাকে কি করে বোঝাই মহারাজ? শুধু উপর থেকে সুন্দরী হলেই হয় না, ভেতর থেকেও ভালো হতে হয়। আমার কৃষ্ণকলি যে কত ভালো একটা মেয়ে, সেটা আপনারা এখনো বোধগম্য করতে পারছেন না, কিন্তু খুব শীঘ্রই পারবেন। কি হলো রানী, এভাবে সংসেজে না তাড়িয়ে যাও। দাসীকে বলো আমার শরবতের ব্যবস্থা করতে। আমি কিছুক্ষণ পর রাজসভায় যাব। যখন তুমি জানতে বিধাতা যে আমি জন্মগ্রহণ করলে এই রাজপ্রাসাদ কলুষিত হবে, কেউ আমাকে রাজকুমারী বলে মর্যাদা দেবে না, তাহলে কেন কেন আমাকে রাজার ঘরে জন্মালে? আমি তো কখনো রাজকুমারী হতে চাইনি বিধাতা, আমি এখনো চাই না। আমি চাই সাধারণ মানুষের মতো একটা স্বাভাবিক জীবন, যেখানে কেউ আমায় তুচ্ছ তাচ্ছিল্য করবে না। এই যে দেখো না বিধাতা, আমরা যমজ বোন, তবে চন্দ্রকলি কতটা সুন্দরী, তাকে সবাই কত ভালোবাসে। আর আমি সবাইকে কত ভালোবাসি, কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। কি হয়েছে তোমার রাজকুমারী কৃষ্ণকলি? তুমি সকাল থেকে কোনো খাবারই গ্রহণ করনি, এরূপ ব্যবহারের মানে কি একটু বলবে আমায়? তোমাকে কেউ কিছু নিশ্চয় বলেছে, না হলে তোমার চোখে জলই বা কেন? তোমার মাতাকে সব কিছু খুলে বলবে না? আমাকে সব কিছু খুলে বলো,
তাহলে তোমার হৃদয়ের ব্যথাটা একটু হলেও কমবে। মাতা, আপনারা সব কিছুই জানেন, তবু আমার সাথে কেন বিদ্রুপ করছেন? আমি দেখতে কালো, আমাকে কেউ সম্মান করে না। নিজের যমজ বোন আমাকে দেখে দূরে দূরে থাকে। জন্মের পর থেকে এখন পর্যন্ত নিজের পিতার কোনো স্নেহ ভালোবাসা কিচ্ছু আমি পাইনি। সব কিছুই পেয়েছে আমার বোন চন্দ্রকলি। আপনি তাহলে বলতে পারবেন মাতা যে কেন এরকমটা হচ্ছে? আমি জানি মা কৃষ্ণকলি, তোমাকে সবাই একটু অপছন্দই করে, কিন্তু তোমার মনে যা আছে, তোমার মনটা যত সুন্দর, সেটা কারোরই কখনো হতে পারবে না। তুমি আমার সন্তান, আমি জানি কোন সন্তানটা কেমন। তাই আমি একটা কথা তোমায় বলি, তোমার ভবিষ্যৎটা একদম দেখবে সূর্যের নেই চকচক করে জ্বলবে। আর কারোর কিছু আমি বলতে পারি না, কারণ যারা ভালো তাদের সবসময় ভালোই হয়। কোথায় হবে মাতা? কোনো কিছুটি তো আমি দেখতে পাচ্ছি না। দেখতে দেখতে এখন আমার 17 পেরিয়ে 18তে পড়েছি। কোথায়? সেই 17 বছর ধরেই তো শুধু কথাই শুনে আসছি। 17 বছরে যেখানে পরিবর্তন হয়নি কোনো, সেটা আগামী জন্মে হবে না। এরকমটা বলে না মা, তুমি বিধাতার উপর ভরসা রেখে সব কিছুই করো, দেখবে বিধাতাই তোমাকে পুরস্কৃত করবেন। এবার তো চলো মা, আমার সাথে কোনো কিছু খাবে, না হলে তোমার শরীর খারাপ করবে। আরে আরে, হা হা হা, আমার সুন্দরী রাজকন্যা চন্দ্রকলি, এসো এসো রাজকন্যা এসো। শোনো মা, আমি বাণিজ্য যাব, তাই তোমার কি কি লাগবে না লাগবে সব কিছুই আমাকে বলো। আমি আসার সময় আমার প্রিয় রাজকন্যার জন্য নিয়ে আসব। পিতা, আমার অনেক দিনের স্বপ্ন, আমার একটা চুনি পান্না বসানো হীরের মালা লাগবে। সেই হীরের মালা পরে আমি পুরো রাজ্য ভ্রমণ করব। আর ওই কালো কৃষ্ণকলিকে দেখাবো যে আমি কতটা সুন্দরী, আর আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। আচ্ছা পিতা, আপনিই বলুন, ওই কৃষ্ণকলি যে আমার সাথে ওকে তুলনা করে, সে কি আমার যোগ্য? কি বলছো এসব কন্যা? তোমার সাথে ওই কালো কৃষ্ণকলি নিজেকে তুলনা করে? এটা খুবই খারাপ, এটা খুবই খারাপ কাজ করেছে কৃষ্ণকলি। এটা আমি পরে দেখে নেব, আগে বাণিজ্য থেকে ফিরে তোমার জন্য ওগুলো নিয়ে আসি তারপর। আচ্ছা পিতা, তা যাবেন কবে বাণিজ্যে? যাব আরো 10 দিন পরে। শুধু বাণিজ্যেই নয়, আমার বন্ধু বিক্রমের সাথেও কিছু কথা আছে। চন্দ্রপুর রাজ্যের রাজা বিক্রমের পুত্র কিন্তু এখন বিবাহযোগ্য, তার সাথে তোমার বিয়ের আলাপ করতে যাব। কি বলছেন পিতা, তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়। আমার বিয়ে হবে রাজা বিক্রমের রাজপুত্রের সাথে। বাহ বাহ বাহ, এটাই তো আমি সারা জীবন চেয়েছি। ওরা কত প্রভাবশালী রাজা, সেটা কল্পনাও করা যায় না। পিতা, আপনি খুব তাড়াতাড়ি আপনার বাণিজ্যে বেরিয়ে পড়বেন কেমন? আর আমি যেগুলো যেগুলো বলেছি মনে করে সব কিছুই নিয়ে আসবেন আমার জন্য। জানিস কৃষ্ণকলি, আমার পিতা আগামী 10 দিন পরে বাণিজ্যে বের হবে। তখন পিতার বন্ধু রাজা বিক্রমের রাজপুত্রের সাথে আমার বিয়ের সম্বন্ধ করে আসবেন। বাহ চন্দ্রকলি, এটা তো খুবই ভালো ব্যাপার। তোমার বিয়ে হবে রাজা বিক্রমের রাজপুত্রের সাথে, সেটা তো অনেক ভালো। আমি তোমাদের পরবর্তী জীবনের জন্য শুভকামনা করি। খবরটা শুনে তোর মুখটা ওরকম চুনোপুটির মতো হয়ে গেল কেন, সেটাই আমাকে আগে বোঝা না। বুঝি বুঝি, সব কিছু বুঝি। তোর যে ভালো লাগেনি খবরটা, সেটা আমরা বুঝতে পারি। কালো মানুষ তো তাই। নিজের মুখটা আয়নায় গিয়ে একবার দেখতে পারিস না? তোকে কোনো রাজপুত্র কেন, কোনো চৌকিদারও বিয়ে করবে না। আমি অত বড় স্বপ্ন কোনো দিন দেখিনি। আমার এত বড় স্বপ্ন কোনো দিন ছিলও না। আমি একটা কথাই সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলি, আমার স্বামী যদি কোনো দিনমজুরও হয়, তাহলে সে যেন ভালো মনের অধিকারী হয়। ভালো মানুষ দিয়ে কি তুই জল খাবি নাকি? টাকাই সব, বুঝেছিস? অর্থই সব। অর্থ ছাড়া এই পৃথিবীতে কিচ্ছুটি নেই। রূপ আর অর্থই সব। তুই দেখ রূপের কত দাম। তুই আর আমি যমজ বোন, কিন্তু পিতা তোকে এক নজরে দেখেন, আমাকে আরেক নজরে। পিতা বলেছে আমার জন্য হীরে পান্না বসানো হীরের মালা নিয়ে আসবে।
আর তোর জন্য আনবে চুনোপুটি। চুনোপুটি আনবে। আমার তো সব কিছুই আছে চন্দ্রকলি, আমার বিশেষ করে আর কোনো কিছুরই দরকার নেই। আর পিতা যদি তোমার জন্য কোনো কিছু আনতে চায় সেটা তো অনেক ভালো ব্যাপার। আমি চাই তোমরা যেন সব সময় খুশি থাকো, সব সময়। কষ্টে তোর বুকটা ফেটে যাচ্ছে সেটা তোর চোখেই বোঝা যায়, কিন্তু কোনো কিছু প্রকাশ না করে শুধু শুভকামনা শুভকামনা করছিস। আসলে কি জানিস, সব আমরা বুঝি। যত সব কালো রাজকুমারী, আবার বড় বড় কথা। তোর বুক ফাটা আর্তনাদগুলো দেখতে না আমার খুবই মন চাই। তোকে আমি এমন কাঁদাবো যে তুই কল্পনাও করতে পারবি না। আমি সব কিছু ভেবে রেখেছি, শুধু সময় দে। প্রত্যেকদিন তুই হাসি খুশি উঠিস সকাল থেকে, তাই না? আজ তোর কি যে হবে। সকালে উঠে তোর বুক ফাটা আর্তনাদগুলো দেখার জন্য মনটা খুব কাচুমাচু করছে, কাচুমাচু। দাসী, এই দাসী, একটু এদিকে আয় তো, তোর সাথে আমার কথা আছে। কোথায় গেলি হে দাসী? আয় আয় দাসী আয়। ক্ষমা করবেন রাজকুমারী, আসতে আসতে একটু দেরি হয়ে গেল। কেন এত তাড়াতাড়ি ডাকলেন একটু বলুন রাজকুমারী। আমি আপনার সকল আদেশ শুনতে সব সময় তৈরি থাকি। এজন্যই তোকে আমি অনেক ভালোবাসি। তুই আমার কত বিশ্বস্ত দাসী। তুই তো শুধু আমারই নয়, কৃষ্ণকলিরও বিশ্বস্ত। ভালো মতো তাকিয়ে দেখ, এগুলো কি? এগুলো দিয়ে তুই কি করতে পারবি জানিস? তোর পরিবার সহ সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবি। কিন্তু রাজকুমারী, এই অতগুলো সোনার মোহর আমাকে কেন দেবেন শুধু শুধু? কি করতে হবে সেটা আগে বলুন। যদি আমার সামর্থ্য থাকে তবেই আমি কাজটা করব। এই যে দেখ, এই শরাবটা দেখেছিস? এই শরাবটা নিয়ে তুই শুধু কৃষ্ণকলিকে খাইয়ে দিয়ে আয়। কিন্তু রাজকুমারী, এই সামান্য শরাবের জন্য আপনি আমাকে এতগুলো সোনার মোহর দেবেন? এই শরাবে কি আছে? এই শরাবে যা আছে সেটা তুই কল্পনা করতে পারবি না। এটা শুধু তোর আর আমার মধ্যে থাকবে। তোকে যেটা বলেছি সেটাই কর, না হলে কিন্তু তোকে রাজপ্রাসাদ থেকে ধাক্কা মেরে বের করে দেব। তুই তো জানিসই আমি পিতার কতটুকু প্রিয়, তাই আমার কথার অবাধ্যতা করা মানে নিজের জীবনকে বিপদে ফেলা। না না রাজকুমারী, আমি এরকমটা করব কেন? আমার টাকার দরকার আছে। আপনি আমাকে শরাবটা দিন, আমি গিয়ে কৃষ্ণকলি রাজকুমারীকে দিয়ে আসি। আর কৃষ্ণকলি রাজকুমারী যে কালোর কালো, ওই শরাব খেলে কিচ্ছুটি হবে না। এই কষ্টের অবসান কবে হবে বিধাতা? কবে তুমি আমায় মুক্তি দেবে? আমার যে আর ভালো লাগে না, আর নিতে পারছি না মানুষের অপমান অপদস্থতা। এগুলোর শেষ কোথায় বিধাতা? এগুলোর শেষ কোথায়? জলটা জলটা কত সুন্দর করে বইছে। আমিও যদি ওই জলটার মতোই হতে পারতাম, সারাদিন শান্ত থাকতাম, কখনো বা কখনো অশান্ত থেকে মাছগুলোকে নিয়ে দোল খেতাম, কতই না ভালো হতো বিধাতা, কতই না ভালো হতো। আমার পিতা যে আমায় দেখতে পারে না, এই কষ্ট আমি কোথায় রাখবো? এই কষ্ট আমি কোথায় রাখবো বিধাতা, কোথায় রাখবো? আরে রাজকুমারী কৃষ্ণকলি, আপনি কি কাঁদছেন টাচ্ছেন নাকি? দেখুন না কত গরম পড়েছে, রাতে এখন গরমের জন্য টিকাই যাচ্ছে না। আরে না না বেহুলা, আমি কাঁদবো কিসের জন্য? আসলে এই পুকুর ঘাটটা আমার খুবই প্রিয়। তোমরা সবাই তো সেটা জানোই, তাই প্রত্যেক দিন এখানে এসে বসে থাকি। তা তুমি হঠাৎ এই শরবত নিয়ে? আপনি তো জানেনই রাজকুমারী, আপনাকে আমি কতটা ভালোবাসি। তাই আপনি কখন কি করছেন না করছেন সেগুলো দেখতে আসি আর কি। রাজমহল থেকে দেখলাম আপনি পুকুর ধারে বসে আছেন,
তাই আপনার জন্য একটু শরাব নিয়ে এসেছি আর কি। দয়া করে গ্রহণ করলে খুশি হব। খুবই যত্ন সহকারে বানিয়েছি আর কি। আরে বেহুলা, তুমি এত কষ্ট করে আমার জন্য শরাব বানিয়েছো আর আমি সেটা গ্রহণ করব না? সেটা কি হয় কখনো? দাও দাও, শরাবটা আমায় দাও, আমি এক্ষুনি সবটাই পান করে ফেলবো। এসব কি রাজকুমারী? তোমার মুখে শরীরে এসব কি হয়েছে? তোমার গায়ের ওই কুৎসিত রঙের জন্য এমনিতে আমি রাজ্যে মুখ দেখাতে পারি না, তার উপর আবার তুমি আরো কুৎসিত হয়ে গেছো। এভাবে হচ্ছে না, এভাবে হচ্ছে না। আমি আর অপমান অপদস্থ হতে চাই না তোমার জন্য। পিতা আমায় ক্ষমা করবেন। আসলে আসলে আমি বুঝতে পারছি না আমার এটা কি হলো। সকালে ঘুম থেকে উঠে আমার এই করুণ দশা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কেন হলো? এটা কোন ধরনের রোগ যেটা রাতে রাতেই হয়ে গেল? দয়া করে একটু বদ্যিমশাইকে খবর পাঠান, যেন আমার এই অবস্থা দেখে কিছুটি বলেন, কোনো কিছু ওষুধ দেন। চিন্তা করো না রাজকুমারী, আমি রাজবৈদ্যকে খবর পাঠাবো। পারলে দেশ বিদেশ থেকে চিকিৎসক এনে তোমার চিকিৎসা করাবো। তুমি কোনো চিন্তা করো না কৃষ্ণকলি। না না, এটা কখনোই সম্ভব নয়। আমি এটা নিজেদের ঘরের মধ্যে রাখতে চাই। শুধু এই প্রাসাদ কেন, এই কক্ষের বাইরেও যেন এরূপ আলাপ না করা হয়। আমি চাই না কলুষিত হতে আবার। আমার জন্য, শুধু আমার জন্যই এসব কিছু। এখন যদি আমি না থাকি তবেই সব থেকে ভালো হয়। পিতা, পিতা আমায় ক্ষমা করবেন। আমি রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আপনারা সব সময় সুখী হন। যাস না মা, যাস না। তোকে আমি কত ভালোবাসি সেটা তুই জানিস। আমাকে ছেড়ে যাস না মা। কৃষ্ণকলি, ফিরে আয় মা, ফিরে আয়। যেখানে নিজের জন্মদাতা পিতাই আমাকে দেখতে পারে না, সেখানে বাইরের মানুষ আমায় সম্মান দেবে, এটা আসলেই অনেক বেশি চাওয়া আর বিলাসিতা। আমায় নিয়ে যাও বিধাতা, আমার মৃত্যু দাও। আমি আর এই ভুবনে বাঁচতে চাই না। বেঁচে থেকে কি হবে? আমার মতো এরকম একটা আবর্জনার মুক্তি হলেই আরও এই পৃথিবীর জন্য মঙ্গলজনক। উঠিয়ে নাও বিধাতা, উঠিয়ে নাও আমায়। রাজকুমারী কৃষ্ণকলি, এইভাবে কাঁদছো কেন? তোমার কিসের এত দুঃখ? তোমার দুঃখের কথাটা আমায় বলো রাজকুমারী, দেখি তোমায় কোনো সাহায্য করতে পারি কিনা। তোমার অমন সুন্দর মুখে এরকম জল মানায় না। আমার সুন্দর মুখ, এই দুঃখের মধ্যেও আমায় হাসালে। এই কুৎসিত কালো কুচকুচে বিচ্ছিরি মুখটাকে তুমি সুন্দর মুখ বলছো? আসলেই, আসলেই তুমি অন্ধ। অন্ধ যদি না হতে এই রূপটা বলতে না। আমি অন্ধ নই গো রাজকুমারী, আমি সব কিছু দেখতে পাই। তোমায় একটা কথা বলি, আমি কিন্তু হীরামনের মতোই, আমিও সাহায্য করতে পারবো তোমায়। তা তুমি আমায় কিরকম সাহায্য করবে সেটা আমায় বলো পাখি। আমার যে কেউ নেই এই ভুবনে আমার কষ্ট দেখা এবং শোনার মতো। তুমি সোজা গিয়ে পূর্ব দিকে হাঁটতে শুরু করো। হাঁটতে হাঁটতে যখন তুমি 50 পা এগুবে, তখন তোমার দুঃখের শেষ হয়ে যাবে। আরে আরে, পাখির কথা মতো জায়গায় এসে একে আমি দেখছি, এখানে তো একটা জলাশয়। এই জলাশয় আমায় কি সাহায্য করতে পারবে সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? আমার কথা কেউ শুনবে না, কেউ শুনবে না। পাখিটা আমাকে ধোকা দিল, পাখিটা আমাকে ধোকা দিল। আরে আরে, এটা কি করে সম্ভব? আমার গায়ের কালো রং আর আমার মুখে এত বিচ্ছিরি দাগ ছিল, ওগুলো কিভাবে চলে গেল? আমি তো কিছুটি বুঝতে পারছি না। এটা এটা কেমন জাদু হলো আমার সাথে? পাখিটা তোমায় ঠকায়নি রাজকুমারী, তুমি ঠিক জায়গাতে এসেছো। এটা হচ্ছে সত্যের পুকুর।
এই সত্যের পুকুর ধারে যেই আসে তারই সকল সমস্যার সমাধান হয়ে যায়। তুমি রাজপ্রাসাদে ফিরে যাও। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার এত এত বড় সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আমার পুরো জীবনটাই আপনারা বদলিয়ে দিলেন। আপনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আরে আরে কৃষ্ণকলি, একে দেখছি তোকে, তুই তো আমার থেকে আরো শতগুণ বেশি সুন্দরী হয়ে গেছিস। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। এটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি বল বলছি, তাড়াতাড়ি বল। আমি একদিন তোমায় বলেছিলাম মা কৃষ্ণকলি যে তোমার একদিন ভালো দিন আসবেই, কারণ তুমি ভালো মেয়ে। ভালোদের সাথে সবসময় ভালো হয়। মায়ের কথা মিলে গেল তো এবার। আরে বাস, কৃষ্ণকলি যদি কালো কুচকুচে হয়ে এত সুন্দরী হতে পারে, তাহলে আমি তো কত সুন্দরী। আমি যদি ওই পুকুর ধারে যাই, তাহলে এর থেকে আমি হাজার গুণে বেশি সুন্দরী হয়ে যাব। আচ্ছা শোন শোন, আমার এখন একটা খুব দরকারি কাজ পড়ে গেছে। এখন আমি আসি, কেমন? পরে কথা হবে। চন্দ্রকলি, চন্দ্রকলি, মায়ের কথা শোন, ওখানে যাস না, তোর কিন্তু ঘোর বিপদ হবে। যাস না চন্দ্রকলি। কৃষ্ণকলির কথা মতো তো চাঁদের পুকুর ধারে চলে এলাম। এই চাঁদের পুকুর, আমি হচ্ছি কৃষ্ণনগর রাজ্যের রাজকুমারী। আমার তাড়াতাড়ি রূপটা বদলিয়ে হাজার কোটি গুণ সুন্দরী করে দে, না হলে কিন্তু তোর এই পুকুর থাকবে না। একদম সব মাটি দিয়ে ভরাট করে ফেলবো। তাড়াতাড়ি করে দে বলছি। যার কর্ম যেমন তার সাথে সেটাই হোক, তার সাথে সেটাই হোক। এটা তুমি আমার সাথে কি করলে জাদু পুকুর? আমাকে এরকম বিচ্ছিরি নোংরা বানিয়ে দিলে। হাই 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 হাই, আমি কতটা সুন্দরী ছিলাম, আমার কি হলো? জাদু পুকুর, ও জাদু পুকুর, তোমার দুটো পায়ে পড়ি, আমাকে আগের মতো করে দাও জাদু পুকুর। আমি সৌন্দর্য আর চাই না। কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়। তুমি তোমার বোন, নিজের আপন বোনের সাথে যেটা করেছো সেটা অনেক বেশি হয়ে গেছে। এবার সারা জীবন তুমি এরকম হয়ে থাকবে, বুঝবে যে তোমার বোন কৃষ্ণকলির কেমন লাগতো। হাই হাই রে, এ কি আমার হলো গো? এ কি আমার হলো? আমি নিজের হাত ধরে নিজে সর্বনাশ করলাম। কি সর্বনাশ করলাম আমার!